জামাত মূল প্রতিদ্বন্দ্বী দল, তার সাথে আছে এবি পার্টি, এনসিপি, তারা সবাই মিলে বিএনপির একটা সমালোচনা করছে। অনেকগুলো শূন্য মিলেই কি একটা মানে হলো 1 মিলিয়ন হয়? 1 মিলিয়ন হওয়ার জন্য একটা ওয়ানই দরকার, কিন্তু তারাও ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, এটা একটা বিষয়। কিন্তু ভোটের বিষয়টা না, হাতে মানে পেশিতে শক্তি থাকতে হবে। আসছে ব্যারিস্টার ফুয়াদ তার নিজ এলাকায় গিয়ে সেখানে এলাকাবাসীর কাছ থেকে ভুয়া ভুয়া স্লোগান শুনেছেন এবং ব্যারিস্টার ফুয়াদ দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করেছে, তারপর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলেছে, এই সামগ্রিক অবস্থানের জন্য ভুয়া স্লোগান তার জন্য খুবই কম। তার মতো আরও আছে, যেমন জামায়াতের কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, তিনি বলছেন 16 দিবস কালো দিবস। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, তিনি অবশ্য আরও আরও অনেক কিছু বলছেন, যেটি খুব একটা উচ্চারণযোগ্য না হয়তো। আপনি চিন্তা করতে পারেন যে ইলিয়াস বলছে যে 71 সালে ধর্ষিত হওয়া নারীদের সেই ভ্যাজাইনাল টেস্ট করতে চাই, আসলে তারা ধর্ষিত হয়েছে কিনা। সাংবাদিকতার একটা লাইসেন্স নিয়েছে বাংলা এডিশন নামে, সেখানে কি প্রচার করে জানেন? যে এই ধর্ষিত নারী বীরঙ্গনা, তারা বীরঙ্গনা নাকি পতিতা। এই দেশে কোনো সরকার আছে? এই দেশে জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বলার অপরাধটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা, কিন্তু মুহূর্তে মুহূর্তে বলছে পতিতা, বলছে বীরঙ্গনাদের, মুহূর্তে মুহূর্তে বালের স্বাধীনতা বলছে, এই ধরনের নোংরা কথাগুলো বলছে। আমরা এই কিন্তু এই যে এখন গণঅভ্যুত্থানে আপনি অংশ বলছেন নিয়েছি, কিন্তু নিতে নিতে পারছেন পারিনি। না, কিন্তু আপনিও তো তাদেরই সাথে ছিলেন একসময়, মানে তার পিনাকি না, ভট্টাচার্যের আমরা নামকরণেই আপনার দলের নামকরণ হয়েছে বলে জানি, যদি ভুল হয় আপনি। শেখ হাসিনার বাহিনী এখানে বড় একটা হত্যাযজ্ঞে জড়িত ছিল, এবং সেখান থেকেই ক্ষোভ প্রডিউস হয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি দুটা বড় দল, এই দুটা বড় দল বাংলাদেশে দুটা বড় পাহাড়ের মতো, যে পাহাড়টা আমাদের সমতলটাকে ভারসাম্য করে রাখে। এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন জোট। ওদিকে জাতীয় পার্টি জেপি সহ 18টি দল নিয়ে হয়েছে আরেকটি জোট। টানা অনশন করে নিবন্ধন আদায় করেছে তারেক রহমানের আম জনতার দল। নির্বাচনের আগে এসব দল এবং জোটের গুরুত্ব কেমন? বিজয় দিবস, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন তথ্য দেয়া ব্যারিস্টার ফুয়াদ কেন এখন ভুয়া ভুয়া স্লোগান শুনছেন? একসময় 32 ভাঙা, জাতীয় পার্টির অফিস ভাঙা সেই আমজনতার তারেক এখন বলছেন সেসব ভুল ছিল কেন? কেন পিনাকি ইলিয়াসদের সঙ্গ ছেড়ে এখন আওয়ামী লীগের চেয়ে জামাত হাজার গুণ অপরাধী আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নৌকা মার্কাই নির্বাচন করার পক্ষে কাজ করছেন সেই তারেক? বিএনপি কি আস্থায় নিচ্ছে এমন দলগুলোকে? এসব নিয়ে আলোচনা আমার আজকের অতিথি আম জনতার দলের সচিব তারেক রহমান। তারেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু শুরু করি এভাবে, যে আপনার যে নাম তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নামও তারেক রহমান, মানে দেশের ভবিষ্যৎ ক্ষমতাধর ব্যক্তি হতে যাচ্ছেন বলে একটা ধারণা করা হয়, সেই সেই হিসেবে মানে এইটার এই যে নামে নামে যে মিলে যায়, এটা থেকে আপনি কোনো বিশেষ সুবিধা পান বা কোনো অসুবিধায় পড়েন? একটু শুনে তারপর মূল প্রশ্নে যাই। এটা 2018 সালে কোটা আন্দোলনের সময় হুম। আমার এই নামের কারণে অনেক নিপীড়নের শিকার হয়েছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, হুম। এটা 18 সালে যখন গুম হলাম, এই নাম জিজ্ঞাসা করে করে অনেক মারছে আর কি আমাকে। হুম। আর পলিটিক্যাল ফিল্ডেও আপনার আমাদের সাংগঠনিক পরিমণ্ডলে যখন ছাত্র অধিকার পরিষদ ছিলাম, তারপরে যুব অধিকার পরিষদ, সাংগঠনিক পরিমণ্ডলেও এই নামটা অস্বস্তিকর ছিল। কারণ হুম। তারেক রহমান সাহেবের এর, ওই সময় এত বেশি ডিফেমিং হতো, যেটা গণমাধ্যমে তার নাম নেওয়া নিষেধ ছিল, হুম। তার খবর প্রচার করা নিষেধ ছিল। তো সেই পরিস্থিতিতে নামটা একটা সংকটের জায়গা ছিল। হুম। তো আর এটা এখন? একটা বিষয়। এখন বলতে এখন এখন আসলে আমি তো রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করি। এখন যেটা হলো, আমার নামে কিছু সার্চ দিলে সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব কন্টেন্ট গুলো চলে আসে, বক্তব্যগুলো চলে আসে। হুম। অর্থাৎ তার নামের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া যায় না। জি, এই সমস্যায় অবশ্য আমিও পড়লাম। আমিও আপনার কিছু জিনিস সার্চ দিচ্ছিলাম, দেখি সব তারেক রহমানের নামেই আসছে। আচ্ছা, তো আপনার নামের সাথে মিল, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, মানে এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন, বলেছেনও যে তার সেই ফেসবুক স্ট্যাটাস যে তিনি কেন আসতে পারছেন না, স্পর্শকাতর বিষয়, এবং সেটি তার নিয়ন্ত্রণের বাইরে, এটা বলতেও পারছেন না কেন আসছেন না। খুব সংক্ষেপে, যেহেতু অনেক আলোচনা হয়ে গেছে, আপনার কি কোনো বিশ্লেষণ আছে যে কেন তিনি আসতে পারছেন না? আমার যেটা মনে হয় যে, যেহেতু বেগম খালেদা জিয়ার আহ, লন্ডনে যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য, বা চিকিৎসার জন্য একটা সম্ভাবনাময় ছিল,
দেশের বাইরে নেওয়া হবে, সে জায়গা থেকে পরিবারের সিদ্ধান্তে যদি এরকম হয় হুম। যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে তার কাছে নেবেন লন্ডনে, তাহলে সেই সময়ের জন্য উনি এসে আর রাজনৈতিক ইস্টাবলিশমেন্টে ওনার আগমন মানে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের জন্য বা মানুষের জন্য তাকে প্রথম দর্শনের মতো একটা বিষয় হবে বাংলাদেশে। হ্যাঁ, সেই নিরাপত্তা কনসার্নটা কিভাবে মেনটেন করবেন? বেসিক্যালি আমাদের প্রজন্ম তো তাকে দেখেইনি সশরীরে অনেকে। আমি দেখেছি, আমি বগুড়া জেলা স্কুলে উনি 2 বার গিয়েছিলেন, তখন দেখা হয়েছে, আমাদের সাথে কথা হয়েছে। সেটা অনেক আগে যখন আমরা স্কুলে পড়তাম। কিন্তু তিনি আমাদের যেই বিরোধী রাজনীতিতে আমরা ছিলাম সেই সময় তো একজন অবশ্যই সবার আকর্ষণের মধ্যমণি। তো উনি বাংলাদেশে আসাটা একটা প্রভাব রাখবে, সেই প্রভাবটা অ্যাডজাস্ট করার মতো সিচুয়েশনও বিএনপির আমার মনে হয় নাই। কারণ এটা একটা ব্যাপকতা। হুম, একদিকে মায়ের অসুস্থতা, আবার তিনি তার কাছে নিতে চান, আবার তার আগমনের ব্যাপকতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এরকমই যদি বিষয় যেগুলো হতো তার তাহলে তো এটা স্পর্শকাতর হতো না, এটা তো সোজাসুজি খোলামেলাভাবে বলাই যায় যে মা আসবেন এই জন্য আমি এখন যেতে পারছি না, বা আপনি যে কারণগুলো বলছেন, তো এটা তো কিন্তু মানে বলতে তো কোনো ওই তো অসুবিধা নেই। ওনাদের কথাগুলো অনেক অনেক মানে এটা অনেক ছোট ভাষায় অনেক কিছু বোঝায়, রাজনীতির ভিতরে অনেক শব্দের ডালমেলা মেলে, সেই কারণে ছোট করেই বলেন সবসময়। কিন্তু আমরা যেভাবে স্পর্শকাতর ভোট শব্দটার দিয়ে কনভিন্স আলোচনা হন আপনি, করছি, মানে ব্যাখ্যা কি আপনার কাছে স্পর্শকাতর? এটা নিরাপত্তা কনসার্ন আছে এখন। হুম। উনি যে একটা ট্রমাটিক সিচুয়েশন ছিল, আমরা যদি সেই সময়ের ঘটনা মনে করি, সেই কাঁপতে কাঁপতে ওনাকে গাড়িতে হুম। তুলছে, শুয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে রাখছে, যাওয়ার সময় হুইল চেয়ার থেকে নামার সময় সেই থরথরে অবস্থা, হুম। সেই নিপীড়নকর অবস্থা, এটা তো অবশ্যই একটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল। তো এটা একটা বিষয় আর কি। জি, মানে হুম। স্পষ্ট। আমি আসলে ধারণাই জানতে চাইছিলাম আপনি কি ধারণা, কারণ অনেকেই অনেক রকম ধারণা পোষণ করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ এটার পক্ষে বলছেন। আপনি আসলে কি বুঝতে পারছেন সেটি জানতে চাইছিলাম। মানে আপনি বলছেন একটা ট্রমা থেকেই একটা, এটি একটা স্পর্শকাতর কারণ হতে পারে। আপনি এই যে মানে পজিটিভলি বলা তারেক রহমান বা বিএনপি সম্পর্কে, অন্যদিকে আপনি সবসময় আপনাকে শোনা যায় জামাতের ব্যাপারে বেশ নেতিবাচকভাবে বলেন। বিএনপি থেকে কি কোনো বিশেষ সুবিধা আপনি পাচ্ছেন, বা কোনো সমঝোতা বিএনপির সাথে আপনাদের হচ্ছে কি? আমরা তো অনেক ছোট সংগঠন, আমাদেরকে গোনায় ধরা এত সহজ না তাদের জন্য। বা নির্বাচনের বিষয়েও আমাদেরকে ভরসা করে কোনো একটা আসনে, কোনো একটা অঞ্চলে ছাড় দেওয়া, সেখান থেকে আবার আমাদের বিজয়ী হয়ে বের হয়ে আসা, এগুলো এতটা সহজ না। সে কারণে তারাও হয়তো বা ভরসা পান না, কিন্তু তাদের সাথে নির্বাচনী সমঝোতার বিষয়ে যে এরকম কোনো বিষয়বস্তু নাই। যেহেতু আমরা অনেক ছোট বা ক্ষুদ্র, হ্যাঁ, এবং আমরা অতটা প্রত্যাশাও করি না যে আমাদেরকে এই নির্বাচনী বিষয়ে সহযোগিতা করবে। আমাদের কাছে সিম্পলি একবার 3টা নাম চেয়েছিল, আমরা 3টা নাম দিয়েছিলাম আমাদের দল থেকে নির্বাচন করার মতো। আরো কয়েকজন ছিল, কিন্তু 3টাই বলেছিল আমরা। সেটা অনেক আগে। হুম। এর পরবর্তীতে অনেক সময় গড়িয়ে গেছে, আমরাও অনেকটা চাপাচাপি করেছি, এরকম কখনো ঘটেনি যে আমাদের আসনের বিষয়ে কি হলো বা এরকম, আমাদের ওই আগ্রহটাও নাই। আমরা বারবার চাচ্ছিলাম যে আমাদের তো জনতা দল, আমরা নিজেরাই একটা মার্কা পেলে আমরা একটু সারা দেশে আমাদের যে ভাইগুলো আছে, তারপরে কিছু সুধীজন আছে যারা আমাদেরকে সাপোর্ট করে, পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে নিয়ে আমরা একটা নির্বাচনের জায়গায় যেতে চাই আমাদের মতো করে। এটা তো জোট হলে বা সমঝোতা হলে তাদেরকে নিয়ে তো আমরা এগোতে পারবো না, সেটা 2-1টা আসনের ক্ষেত্রে সমঝোতা। আর আমি যদি এরকম হয় যে আমি নিজের সুবিধার জন্য সমঝোতা নিচ্ছি কিন্তু আবার সারা দেশে আসন বন্টন করছি, যেটা অনেকে করছে, যে সারা দেশে তারা আসন দেবে কিন্তু বিএনপি তাদের প্রধান নেতার ক্ষেত্রে একটু ছাড় দেবে, ঠিক আছে? এই ধরনের প্রত্যাশা নিয়ে অনেকে আছে, আমরা এই ধরনের প্রত্যাশা চাই না। এবং আমরা কমফোর্ট ফিল করছি আমাদের দলের, আমরা মনোনয়ন দিচ্ছি এখন, এবং আমরা একটা প্রস্তুতি নিচ্ছি, সুন্দর আপনাদের প্যানেল। কতজনকে মনোনয়ন দেওয়ার মতো সক্ষমতা আছে এই মুহূর্তে? আমাদের আমাদের সব মিলিয়ে আমাদের দলের অভ্যন্তরে যে কাঠামো ছিল সেখানে 20 জনের মতো আছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা ফিজিবল নির্বাচন করার মতো। এছাড়া নির্বাচন করতে চায়, আগ্রহীর অভাব নাই, অনেক আগ্রহী আছে, কিন্তু কিছুটা সামর্থ্য আছে, এরকম 20 জনের মতো হবে। আচ্ছা। হ্যাঁ, নির্বাচন করতে তো নাকি অনেক টাকা লাগে, 10-20 কোটি টাকা লাগে। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মুখ থেকে শুনেছিলাম। আমাদের নির্বাচন, আমাদের ভিতরে যারা নির্বাচন করবে তারা 10-15 লাখ টাকা ব্যয় করতে পারে সর্বোচ্চ হয়তো বা।
আচ্ছা, আমি আপনাদের নির্বাচনী পরিকল্পনা নিয়ে সুযোগ হলে আরেকটু শুনবো। আমি আসলে যেহেতু আপনি এখন বেশ ভোকাল, সব দল নিয়ে টুকটাক কথা বলেন বা আপনার কিছু অ্যাক্টিভিজমও আছে, সেখান থেকে প্রথমে বিএনপি নিয়ে শুরু করলাম। বিএনপির বিষয়ে যে প্রার্থিতা নির্ধারণ নিয়ে, ধরেন তার যে জোট বা আন্দোলন সঙ্গী যারা আছেন, যাদেরকে নিয়ে সরকার গঠন করবার কথা আগেই একটা ঘোষণা ছিল, সেখানে এখন দেখছি যে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তিনি বলছেন যে ২০ বছর একসাথে চলেছি আর ২০ দিনও একসাথে চলতে চাই না, প্রার্থিতা নিয়ে মানে একটা মনোমালিন্য। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন দুর্দিনে থাকা দলগুলোর সাথে আলোচনা না করে প্রার্থী নির্বাচন করেছে বিএনপি, মানে তিনি বলছেন এটি বিএনপি ভুল করেছে। নুরুল হক নূর, আপনার সাবেক দলের প্রধান, তিনিও বলছেন ২-৪টি আসনের জন্য সমঝোতা নয়। কি মনে হয় প্রার্থিতা মানে নির্ধারণ নিয়ে বিএনপি কি একটা বিপাকে আছে? দলে তো জি, আছে, অনেক মানে ধন্যবাদ। দলের মধ্যে তো দেখি যে দলের নেতারা আন্দোলন করছেন। আমার হ্যাঁ, খুব। হ্যাঁ, আমার যেটা মনে হয় বিএনপি যেখানে তার শরীককে ছাড় দেবে সেখানেই বিএনপি হারবে, এটা আমার মনে হয়। মানে এই শরিক দলগুলো যারা আছি আমরা, তারা এতটাই দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, লোকে বলার দিক থেকে দুর্বল। এটা যদি বিএনপি অনেক কেয়ারিং করে তাদের লোকবল দিয়ে তাদের অর্থ দিয়ে পাশ করিয়ে দেয়, তাহলেই কেবলমাত্র পাশ করার মতো। তো সেই জায়গাতেও বিএনপির একটা দুশ্চিন্তার কারণ আছে যে এই আসনগুলো দিয়ে বিএনপি সেই আসনগুলো হারাই ফেলবে কিনা। তাদের তো একটা মাঠ পর্যায়ে বিশ্লেষণ আছে যে একটা লোক রাজনীতি করছে, বিএনপির সাথেই রাজনীতি করেছে, কিন্তু নিজের এলাকায় যাইতে বিএনপির অনুমতি লাগে, এইরকম তাদের সক্ষমতা বা বিএনপির সহযোগিতা লাগে। তো এইটা এইটা একটা বিষয় যে আহ, এটা একটা তো। আর ছোট, আর আমি আমার জায়গা থেকে মনে করি যে জনগণ তার চাহিত প্রত্যাশিত জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। সেইখানে যদি এরকম হয় যে যে লোকটাকে ওই এলাকার মানুষ এমপি হিসেবে চাচ্ছে মনে মনে, একটা শরিক দলের জোটের কারণে একটা দুর্বলতম লোক যাকে ওই এলাকার মানুষ চায় না, তাকে মানে হলো কৃত্রিম ভাবে, এটা যদি আমরা বলি একটা ফুলকে বেঁচে রাখার জন্য আপনার ঘরে রাখার জন্য স্প্রে করতে হয়, একটু সার দিতে হয়, এরকম বিভিন্ন নার্সিং করে যদি কাউকে এমপি বানাতে হয়, তাহলে সে তো সত্যিকার জনগণের প্রতিনিধি হলো না, তাই না? তো ওইটা আমার জায়গা থেকে আমি এটাকে ওইভাবে সাপোর্ট করি না। ঠিক কিন্তু আছে। তাহলে বিএনপি আসলে মানে তাহলে বিএনপি কি করবে? কারণ তাদের তো একটা রকমের প্রতিশ্রুতিও ছিল, বা যারা যুগপৎ আন্দোলন করেছে বা একসাথে আন্দোলন করেছে জোটভুক্ত, তাদের একটা প্রত্যাশাও ছিল। সেই প্রত্যাশা একে তো পূরণ হচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যদিকে আমি আরো একটু প্রশ্নটা বড় করি, কারণ এটা তো সম্পর্কে একটু বললেন। প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন যারা প্রতিদ্বন্দ্বী আছে, জামাত মূল প্রতিদ্বন্দ্বী দল, তার সাথে আছে এবি পার্টি, এনসিপি, তারা সবাই মিলে বিএনপির একটা সমালোচনা করছে। আবার একদিকে প্রথমে যেটি দিয়ে শুরু করলাম, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কোনো একটা স্পর্শকাতর কারণে, যেটি বলতেও পারছেন না তিনি। আবার বেগম জিয়া অসুস্থ। রাজনৈতিক অঙ্গনে কি বিএনপি একটা বিপাকে আছে এই মুহূর্তে? আমি আপনাকে বলি, ধরেন জামাত, এবি পার্টি, অথবা এনসিপি, অথবা গণ অধিকার, অথবা যারা যারা আছে, এই সবাই মিলে এই সবাই মিলেও কি বিএনপির সমান হয়? ধরেন জামাত যেটুকু আছে সেইটুকুর সঙ্গে এবি পার্টি আসলে কতটুকু? এবি পার্টির সক্ষমতা 500 ব্যক্তি, 500 নাগরিক, ঠিক আছে, 500 জন কর্মী। তারপরে এনসিপির সক্ষমতা কতজন কর্মী? 1,500 2,000। গণ অধিকারের সক্ষমতা ধরেন আপনার হলো 700 800 জন নেতৃত্ব, যাদের মধ্যে একটা ব্যক্তিও নাই এমপি হয়ে নির্বাচিত হয়ে আসার মতো, একটা ফিগারও নাই। সেটা এবি পার্টিতে নাই, সেটা গণ অধিকারে নাই, সেটা এনসিপি তে নাই, সামগ্রিকভাবে। তো অনেকগুলো শূন্য মিলেই কি একটা মানে হলো 1 মিলিয়ন হয়? 1 মিলিয়ন হওয়ার জন্য একটা ওয়ানই দরকার, কিন্তু একটা নাম্বারই দরকার। তো এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এবি পার্টি, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আবার এনসিপি জোট করলো, তাতে কি হয়েছে? তো একটা প্রোগ্রামে তারা 500 লোক করতো, তো তিনটা দল মিলে একসাথে হলে তারা 550 জন হবে। রাষ্ট্র সংস্কারের তো 25 জনের বেশি সক্ষমতা নাই। এবি পার্টি তো একসাথে ওখানে 100 জনের বেশি হতে পারবে না তারা, তাই না? তা সব তো কি হয়েছে? এটা কি বিএনপির একটা এমপি আসনে নির্বাচন করার, যারা নির্বাচন করে তাদের সক্ষমতারও সমান? তাদের সক্ষমতা তো সমান না। সো এগুলো জাস্ট গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তু, আমাদের আলোচনার বিষয়বস্তু, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আমরা চিন্তা করার একটা খোরাক। আসলে এখানে আওয়ামী লীগের শূন্যতায় যে যার মতো করে ঘর সাজাচ্ছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের খেলার পুতুলের মতো একটা করে দাগ রেখে দিচ্ছে, এটা আমার ঘর, ওইটা আমার ঘর, এটা তোমার ঘর, এইভাবে। হ্যাঁ, এগুলো এগুলো গণতান্ত্রিক শূন্যতার হলো সুযোগ নিচ্ছে সবাই।
হুম, হুম। উম, তো আচ্ছা, এটাই আর কি। আওয়ামী লীগের বিষয়ে বলবো। আপনি ওই যে শূন্য মিলে কি 1 মিলিয়ন হবে? আপনি যে প্রশ্নটা তুলছেন তাহলে কি এটা ওই সে ডক্টর ইউনূসের ৩-০ তত্ত্বের মতো? মানে এবি পার্টি, এইটা তার রাষ্ট্র চেয়ে বাজে সংস্কার, অবস্থা। এনসিপি। এইটা না না, এই ডক্টর ইউনূসের ৩-০ না, মানে ডক্টর ইউনূসের ৩-০ কে আমি কিছু মনে করি না, এগুলো আসলে অযথা তাদের থিসিসের বিষয়বস্তু, বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নাই। ডক্টর ইউনূসের এগুলো ভুয়া, আমি মনে করি ভুয়া। আচ্ছা, এবং তাদের যে ৩-০ তার চেয়েও ভুয়া আর কি এগুলা। আচ্ছা। তাহলে এই মানে আপনি বলছিলেন তারপরেও জিজ্ঞাসা করি। তাহলে এই যে ৩ টা পার্টি মিলে জোট করলো এর ভবিষ্যৎ আপনি কি দেখেন? মানে তারা কি উদ্দেশ্যে করলো? কি উদ্দেশ্যে? এটা তো বললামই, ধরেন তারা একটা পার্টি ৫০০, তিনটা মিলে ৫৫০ হবে। তাহলে তারা কি এই তো উদ্দেশ্যে আর করলো? মানে এটা তো এই বাস্তবতা আপনি বুঝছেন, তারা তারা যে বুঝবে বুঝবেন না? এইটা তারা একসাথে হচ্ছে। ধরেন রাষ্ট্র সংস্কারকে তো কোন দল তো মানে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার মতো, ছাড় দেওয়ার মতো একটা দল না, বুঝছেন? এমনকি তারা একটা মাছের বাজারের সভাপতি হতে পারবে না, এই এতটাই, এটাও মানে বলা যায় না। তো আর এবি পার্টির ক্ষেত্রে, এবি পার্টিরও একই অবস্থা, আমাদের দলও ছোট, আমাদের দলেরও একই অবস্থা। হুম, আমরা আসলে রাজনীতিটা করি যখন বড় বড় দল ভয় পায়, তখন বিভিন্ন ধরনের অবদান রেখেছি, বিভিন্ন কাজ করেছি, এটা একটা বাস্তবতা। তারাও কাজ করেছে, তারাও ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, এটা একটা বিষয়। কিন্তু ভোটের বিষয়টা না, হাতে মানে পেশিতে শক্তি থাকতে হবে, পকেটে টাকা থাকতে হবে, মানুষের পারিবারিক লিগ্যাসি থাকতে হবে। হ্যাঁ, এই অনেকগুলো মিলাই একটা ভোট হয়। মানুষের কাছে গেলেই মানুষ ভোট দেয় না। জি, জি। অনেক সহজভাবে বুঝিয়ে বলছেন। আপনি এবি পার্টির কথা বলছিলেন। সম্প্রতি একটা বিষয় খুব আলোচনায় আসছে। ব্যারিস্টার ফুয়াদ তার নিজ এলাকায় গিয়ে সেখানে এলাকাবাসীর কাছ থেকে ভুয়া, ভুয়া স্লোগান শুনেছেন এবং বিএনপি নেতাকর্মীও সেখানে ছিলেন। তারা তাদের কাছে একরকম আক্রমণের শিকারও হয়েছেন তার দলের নেতাকর্মীরা। আপনি এই বিষয়টাতে কি বলবেন? এবং এর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছেন, তিনি সমালোচনা করে বলছেন যে তর্ক করেন, গায়ে হাত তুলবেন কেন? অবাঞ্ছিত কেন ঘোষণা করবেন? তাসনিম যারা এনসিপি নেত্রী তিনিও একই রকম কথা বলছেন যে এরকম স্লোগান এগুলো আম, কোনো গণতান্ত্রিক সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না, এই যে চামড়া তুলে নেব বা জুতা মারা স্লোগান ইত্যাদি। কয়েকটা প্রসঙ্গ মানে ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ বা ভুয়া স্লোগান, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং তার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফুয়াদ এবং তাসনিম যারা যা বলছেন কিভাবে দেখেন? ব্যারিস্টার ফুয়াদের প্রতি সেখানে নাগরিকরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা বেসিক্যালি সে তো পাকিস্তানের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভে চাষাবাদ করে। সে ওই ন্যারেটিভটাকে লালন করে এবং ওই ন্যারেটিভটা ইস্টাবলিশ করে যে আমাদের ৭১ সালে এরকম কোনো ঘটনা ঘটেনি। তারপরে শহীদের সংখ্যা নিয়ে সব ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে ধর্ষণের হুম, সংখ্যা এরকম না আসলে। এই ধরনের এই চিন্তাগুলো পাকিস্তানের ছড়ানো চিন্তা ছিল। সেই চিন্তাগুলো সে নতুন করে আবার চাষাবাদ করছে। জনগণ কিন্তু তার উপরে ক্ষিপ্ত, নাগরিকরা ক্ষিপ্ত। সাময়িক সময়ে জামাতকে মজলুম মনে করলেও তারা কিন্তু বাস্তবে মজলুম না কখনোই। হ্যাঁ, এবং আপনার এটা মজলুমের বেশে ছিল। তো এই জিনিসগুলোতে ব্যারিস্টার ফুয়াদ দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করেছে, তারপর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলেছে, এই সামগ্রিক অবস্থানের জন্য ভুয়া স্লোগান তার জন্য খুবই কম। এইটুকু ভুয়া স্লোগান একদমই নগণ্য। আমি তো ভেবেছিলাম আরো বড় কিছু করে ফেলে কিনা মানুষ, কারণ মানুষের তো রাগের একটা লিমিট আছে। আপনি মানুষকে ত্যক্ত করছেন ভিডিওর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বারবার উত্তেজিত করছেন তাদেরকে, মানুষকে কষ্ট দিচ্ছেন। কি বিষয়ে কষ্ট দিচ্ছেন? যেই যেই যুদ্ধের মাধ্যমে মানুষ এই দেশটা পেল, সেই যুদ্ধ নিয়ে আপনি আপনি এমন একটা ধারণা ছড়ানোর চেষ্টা করছেন, যে ধারণাটা অলরেডি পরাজিত ধারণা। অলরেডি আপনার সেই ধারণা ঘৃণিত, এবং সেই ধারণাটাই তিনি বারবার ইস্টাবলিশ করার চেষ্টা করছেন। এর কারণে আমি যখন তাকে বলছিলাম যে আপনার চেহারাটা দেখলেই মনে হয় এখানে চারতারা একটা সিল মারা আছে, তখন কিন্তু সাধারণ মানুষরা প্রচুর উৎসাহ এবং আগ্রহের সঙ্গে সেটাকে গ্রহণ করে, যে হ্যাঁ, আসলে তার কপালে মনে হয় চারতারা সিল মারা আছে, তা না হলে এ ধরনের ভাবে দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে কেন। এবং ওখানে কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু এইরকম হয়নি দাঁতটা ভেঙে দিয়েছে বা নাকটা ফেটে দিয়েছে বা মাথায় ডিম ভাঙছে, কিছুই না, জাস্ট পিছনে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। তো ব্যারিস্টার ফুয়াদ রাজনীতিতে আসছে, সে তো প্রতিদিনই কারো না কারো তুলে আসার মারে টক শোতে, তাই না? তো কত মানুষকে অসম্মান করে, কত রাজনৈতিকবিদকে অসম্মান করে, আর জনগণ একটু ভুয়া বলেছে তাতেই এরকম খারাপ লাগলো। ওইখানে দেখেন খুব সুস্পষ্ট বয়ান, সে বলছে স্থানীয়রা চাইনিজ কোম্পানিকে বালি সরবরাহ করতে চায়, ইট সরবরাহ করতে চায়, রড সরবরাহ করতে চায়।
তাহলে একটা নির্দিষ্ট এলাকায় যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট হয় সেই এলাকার মানুষরা ওই প্রজেক্টের মানে বেনিফিশিয়ার হয়। তারা ওখানে ব্যবসায়িক বেনিফিশিয়ার হয়, ব্যবহারিক বেনিফিশিয়ার হয়। ব্যারিস্টার ফুয়াদ চাচ্ছিল আসলে এই প্রজেক্টটা যেহেতু সে তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওখানে নিয়ে গেছে, এখান থেকে সে অর্থনৈতিকভাবে লাভবান হতে চায় এবং সে তার কর্মীদেরকে দিয়ে এই এই প্রজেক্টের কাজগুলো করাতে চায়। যেটা সে করাতে পারছিল না, স্থানীয়রা ওখানে আগে থেকে যারা ব্যবসা করে তারা সেই সাপ্লাই গুলো দিতে যাচ্ছিল, সে চাচ্ছিল সেগুলো লক করে সে সাপ্লাই দিবে। এবং ওখানে কিন্তু বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে দেয়নি, সে পরে আসে বিএনপির বিরুদ্ধে গরম ঝাড়ছে। কিন্তু সে ওখানে বলছিল স্থানীয়রা এখানে রড সাপ্লাই দিতে চায়, বালি সাপ্লাই দিতে চায়। স্থানীয়রা স্থানীয়রা হঠাৎ করে ঢাকায় এসে বিএনপি হয়ে গেল কিভাবে বক্তব্যের সময়? এটাই হলো আমাদের জিজ্ঞাসা। জি, আপনি বলছেন যে তার আরো বেশি কিছু। আপনি বলছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদের মানে ন্যারেটিভ নিয়ে আপনি কথা বলছিলেন। তিনি বলছিলেন ১৬ই দিবসকে বিজয় দিবস মানেন না। কিন্তু তিনি তার মতো আরো আছে, যেমন জামায়াতের কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, তিনি বলছেন ১৬ই দিবস কালো দিবস। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি অবশ্য আরো অনেক কিছু বলছেন, যেটি খুব একটা উচ্চারণযোগ্য না হয়তো। আমি দেখেন, আমি একটা কথা বলি, যুগপৎ আন্দোলনে আমরা যখন ডাইহার্ট লড়াই করছিলাম সেই সময় এবি পার্টি কিন্তু যুগপৎ আন্দোলনে অংশ নেয়নি। এবং আমরা এটার কারণ শুনছিলাম, বলছিল যে আমরা এতখানি ঝুঁকি নিতে চাই না যে বিএনপির সঙ্গী হয়ে যুগপৎ আন্দোলন করব। সুতরাং তারা অনেক সাহসী না, বড় সুযোগ সন্ধানী। আমাদের এই গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশের ইতিহাসটাকে তারা বদলে দিতে চায়। তাদের বাবারা যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল সেইটা তারা সহ্য করতে পারে না, এবং সেই গল্পটাকে তারা উল্টায় দিয়ে ওই প্রতিশোধটা নেয়, মনের ক্ষোভ মেটায় এদেশের মানুষের উপর দিয়ে। এইটাই আর কি দেখছি আমরা, সেটা ইলিয়াস বলেন, পিনাকি বলেন। আপনি চিন্তা করতে পারেন যে ইলিয়াস বলছে যে ৭১ সালে ধর্ষিত হওয়া নারীদের সেই ভেজাল টেস্ট করতে চাই, আসলে তারা ধর্ষিত হয়েছে কিনা। এই হলো এদের মন মানসিকতা আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা বুঝতে পারছি না এদেশে আদৌ কোনো সরকার আছে কিনা যে এই ধরনের কথা বলার পরে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয় না। এবং সে একটা মানে সাংবাদিকতার একটা লাইসেন্স নিয়েছে বাংলা এডিশন নামে, সেখানে কি প্রচার করে জানেন? যে এই ধর্ষিত নারী বীরঙ্গনা, তারা বীরঙ্গনা নাকি পতিতা, এইভাবে ডিফাইন করে। আপনারা হয়তো বা সেই নোংরা কন্টেন্ট গুলো দেখেননি, বাট এগুলোতে তাদের সেই রাজাকারদের উত্তরসূরিরা যারা ৭১ সালে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল, তারা এখন এসে বলছে আসলেই ওরা বীরঙ্গনা না, ওরা পতিতা। তো আমরা তো সেই শেরপুরে গিয়েছি, ৬৭ জন নারী একসাথে বিধবা হয়েছে, তাদের অনেকে ধর্ষিত হয়েছে, এবং ওখানে ১৫০’র মতো পুরুষকে একটা গ্রামে হত্যা করা হয়েছিল, পুরুষ শূন্য করা হয়েছিল। এটা একটা গ্রামের কথা বলছি যেখানে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরা আজকে সেই জিনিসগুলো আমাদের ডকুমেন্টেশন করা হয়নি, সেই দুর্বলতাকে নিয়ে তারা এই ধরনের ন্যারেটিভ ডেভেলপ করছে। ব্যারিস্টার ফুয়াদ বলে মুক্তিযুদ্ধে নাকি ৭,০০০ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। এদেরকে আপনি কিভাবে করবেন? এই দেশে কোনো সরকার আছে? এই দেশের জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বলার অপরাধটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা, কিন্তু মুহূর্তে মুহূর্তে বলছে পতিতা, বলছে বীরঙ্গনাদের, মুহূর্তে মুহূর্তে বালের স্বাধীনতা বলছে, এই ধরনের নোংরা কথাগুলো বলছে। আমরা জাস্ট নিতে পারি না এগুলো। হুম। আমরা এই কিন্তু এই যে এখন গণঅভ্যুত্থানে আপনি অংশ বলছেন নিয়েছি কিন্তু নিতে নিতে পারি পারছেন না, কিন্তু আপনিও তো তাদেরই সাথে ছিলেন একসময়, মানে তার পিনাকি না। ভট্টাচার্যের আমরা নামকরণেই আপনার দলের নামকরণ হয়েছে বলে জানি, যদি ভুল হয় আপনি ঠিক করে দেবেন। এবং মানে হ্যাঁ, একটু একটু হ্যাঁ, কারেকশন আছে এখানে। হ্যাঁ, আমাদের দলের নামকরণটা করেছিল শাপলু, মুস্তাফিজ, আবু মুস্তাফিজ শাপলু। হুম, তিনি একটা গ্রুপে আমাদের এই নামের প্রস্তাবটা করেন, এবং সেই নামটা ওইখান থেকে দেখে পিনাকি আমাকে বলে, তখন আমি মনে করেছিলাম যে পিনাকি বা এই নামটা সাজেস্ট করলো, কিন্তু এটা আবু মুস্তাফিজ শাপলু নামে একজন এটা হলো নামকরণটা করেন। হুম, হুম। হ্যাঁ, কিন্তু মানে এটা তো ঠিক যে আপনি একসময় তাদের সাথেই ছিলেন বা তাদের কথাতে আমরা অনেক কাজ আমরা করতেন। হ্যাঁ, জি। এটা দেখুন, আমরা তো গণ অভ্যুত্থানে এদেশের সাধারণ মানুষও তো অংশ নিয়েছে, অনেক আওয়ামী লীগ নেতাও অংশ নিয়েছে, জাতীয় পার্টির নেতা লোকেরা অংশ হুম, হুম, নিয়েছে। সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থান ছিল আওয়ামী লীগের মৌন সম্মতি, তাদের নীরব সম্মতি ছিল সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাছাড়া আওয়ামী লীগ পরাজিত হতো না, এটা একটা বাস্তবতা। এবং এটা সময়ের একটা ডিমান্ড ছিল, সেটাতে আমরা লড়াই করেছি একসাথে। কিন্তু সেই লড়াই করা মানে এই না এরা সেই লড়াই শেষে লড়াইয়ের সময় কিন্তু এরা ছিলও না,
এই জামাতের লোকগুলো শিবিরের লোকগুলো ছিল না, আমরা আশেপাশে দেখিনি। আমি বনফুল বিল্ডিং এ ছিলাম, ওইখানে বাটি চালান দিয়েও কোনো জামাত শিবিরের লোক পাওয়া যায়নি। হ্যাঁ, এবং যেদিন পরাজয়ের দিনে ওই যেদিন গণঅভ্যুত্থান হলো সেদিন জেলখানায় জামাত শিবিরের নামে কেউ স্লোগান দেয়নি। ঠিক আছে, জামাত শিবিরের নামে কেউ স্লোগান দেয়নি, একটা স্লোগানও জামাত না, শিবিরের তারা তো নামে ছিল গুপ্ত না। থেকে কাজ করেছে, এটা তো পরবর্তীতে বহুবার আলোচিত হ্যাঁ, হয়েছে। না, মানে সেটাই বলছি যে এরা এরা হলো কোনো গুপ্ত থেকে কি কাজ করবে। লড়াইটা তো লড়াইয়ের মতোই লড়াই করতে হয়েছে। সবকিছু গুপ্ত দিয়ে হয় না। হ্যাঁ, সবকিছু গুপ্ত দিয়ে হয় না। লড়াইটা লড়াইয়ের মতো করেই করতে হয়, তারপরে বিজয় হয়। আমরা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, কিন্তু আমরা যখন দেখছি গণ অভ্যুত্থানের পরে এরা এই ন্যারেটিভ দিচ্ছে যে একাত্তরের আর প্রয়োজন নাই, এখন 24 আসছে, এটাই আসল স্বাধীনতা, 71 সালে স্বাধীনতা ভুল ছিল, বাই চান্স ছিল, এইরকম ব্যাখ্যা দিচ্ছে। তখন তো এটা তো আওয়ামী লীগকে বলতে হয়নি, এটা তো আমরা আমাদের পক্ষ থেকেই প্রতিবাদ করছি যে তোমরা এই ধরনের স্টুপিড কথাবার্তা কেন বলছো। তোমরা তো এই গণ অভ্যুত্থানে তোমাদেরকে দেখিওনি, তোমরা কই থেকে আসলে হঠাৎ করে চান্স পেয়ে এখন এভাবে উল্টাপাল্টা ভাবে নোংরামি করছো। এবং এরা এরা এদের এদের মাত্রা ছাড়িয়ে গেছে জাস্ট। হুম। এবং আমরা জানি না এখন আমাদেরকে হুম। কি হবে, তবে জি, আমরা আমাদের কিন্তু জায়গা আমি যে থেকে সেই প্রশ্নটা প্রস্তুতি। করছিলাম আপনাকে, যে আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে এখন আপনি যাদের বিষয়ে সমালোচনা করছেন, আপনি তো তাদেরই দলে ছিলেন, বা তাদের সাথেই কাজ করা মানুষ ছিলেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদের বিষয়ে খুবই ইতিবাচক ছিলেন আপনি। তারপরে সেখান থেকে কি হলো, কেন এখন এত নেতিবাচক বা এই বিষয়গুলো আমি রিয়েলাইজেশন বলছি আসছে? হ্যাঁ। দেখেন, আমি আপনাকে বলছি, আমরা পিনাকি ভট্টাচার্যের কথাটা যদি বলি, পিনাকি ভট্টাচার্য আমাদেরকে একদিন ফোন দিয়ে বলছে, তোমরা তো বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম দিছো, এটা হামাস সারা বিশ্বে দোয়া আহ্বান করেছে, তোমরা একটা কাজ করো, ওই প্রোগ্রামের পাশাপাশি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যানার নিয়ে একটা মিছিল দিও ওখানে। হ্যাঁ, তো আমি এই বিষয়টাকে তাকে বললাম, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল কিসের জন্য? তো সে আমাকে সঠিক ব্যাখ্যা দিতে পারে না, বলে মিছিল একটা দাও। তো আমি সেখান থেকে আমি খুব করে খেয়াল করলাম যে আমাদের সেনাবাহিনী তারা তো কোনো রাজনীতির অংশ না, তাই না? তো তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলের লোকেরা এইভাবে মানে প্রতিক্রিয়া দেখাবো, বা এটা আমি মেনে নিতে পারছিলাম না। তখন তাকে আমি রিফিউজ করি। শুধু রিফিউজ করি না, আমি ওই সময় এটা সেনাবাহিনীকে অবগত করি যে এরকম একটা প্ল্যান করছে পিনাকি, যে সেনাবাহিনীর ভিতরে প্রোগ্রাম করবে। এবং ওইখানে 15-20 জন পিনাকির লোকরা আসছিল, বাইতুল মোকাররমের লোকগুলোকে মোবিলাইজ করে। আমি ওদেরকে বোঝালাম যে তোমাদেরকে বললো আর তোমরা এখানে এভাবে চলে আসলা, এভাবে হয়? ওই যে তাদের প্রোগ্রামটা যে ভেস্তে দিলাম, তখন থেকেই পিনাকি ভট্টাচার্য আমাকে মানে হলো গালিগালাজ করলো এবং বলতেছে এই দিনই দিন না, এইভাবে বলছে। হুম। এটা শেষ, এটা ওই দিন তারপরে মানে ঠিক। কয়েকদিনের মাধ্যমে আবার সমঝোতা আচ্ছা। হলো। হুম। এরপরে এরপরে আরেকটা ঘটনা ছিল, সিপিবি। হুম। যেদিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে সেদিন আমাদেরকে হঠাৎ করে বলতেছে সিপিবির অফিস ভাঙতে হবে। ঠিক আছে, আমি বললাম যে সিপিবির অফিস কেন ভাঙবো, সিপিবি তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তো বলছে যেটা বলছি সেটা করো, তোমাদের প্রোগ্রাম করতে হবে। আমি বলছি আপনি এভাবে আদেশ দেন কেন? আপনি কি আমাদের দলের কেউ নাকি, বা আমাদের দলকে আপনার কথাই চলবে নাকি এভাবে? বলে তোমাদের একটা ওখানে সিপির অফিসে তোমাদেরকে একটা রুম দেওয়া হবে। হ্যাঁ, আমি বললাম আমাদের তো রুম আছে, আর রুম না থাকলেও আমি কেন ভাঙবো? তো ওই দিক থেকে আমার সেদিন তো আমরা রিফিউজ করলাম। আমরা রিফিউজ করাতে পিনাকির এই প্রোগ্রামটা বাস্তবায়ন হলো না, পরপর দুটা ফ্লপ। এবং আমার সাথে সিপিবির ওই লোক, যে প্রিন্স ভাই, ওনাদের প্রতিনিধিরা বলতেছে যে আপনাদেরকে তো এটা ভাঙতে বলছিল, এই যে দেখেন আমাদেরকে আমাদেরকে একটা মেসেজ দেখালো হুম। যে পিনাকি তাদেরকে আগে থেকে জানাই দিচ্ছে যে আমরা সেখানে তাদের উপর হামলা করতে যাব হুম। বা ভাঙতে যাব, এরকম। আমার কাছে আশ্চর্য লাগছে, এই লোকটা দুটা পক্ষকেই বলছে, যে একটা পক্ষকে সতর্ক করতেছে তোমাদের ভাঙতে আসছে, আর একটা পক্ষকে ভাঙতে বলছে। তখন সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে সে বি- মানে বিশ্ব ব্যাংকের কি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে, সেই সময় সে একটা বাংলাদেশে মব ক্রিয়েট করতে যাচ্ছে। এবং এইটা যে আমাদের একটা ভুল পথ, ঠিক আছে, আমরা বুঝতে পারার পর থেকে সেকেন্ড টাইম তাদের সাথে আর কোনো আমাদের কাজ হয়নি, কোনো লিয়াজও হুম। হয়নি। তার মানে কি আপনারা আসলে, মানে আপনি বলছিলেন যে আপনারা রিফিউজ করেছেন এবং পিনাকি ভট্টাচার্যের সেই দুটো প্রোগ্রাম ফ্লপ হলো। তার আগে আপনি নিজেও স্বীকার করেছেন 32 নম্বর ভাঙায় আপনাদের ভুল ছিল। মানে 32 নম্বর ভাঙা বা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা, এই বিষয়গুলো আবার সফল হয়েছে। মানে আপনারা কি একরকম ভাঙচুর এক্সপার্ট হিসেবে কাজ করেছেন, যে যেখানে আপনারা জাননি সেটা ফ্লপ হলো, আর যেখানে আপনারা গেছেন সেগুলো সাকসেসফুল? বিষয় হলো
যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে তৎক্ষণাৎ যেই আহ, অশান্ত পরিবেশ ছিল এবং মানুষ ক্ষুব্ধ অবস্থায় ছিল, সেই সময়টাতে এটা একটা হয়ে গেছে এরকম বিষয়টা। এই হয়ে যাওয়াটা বৈধ না, এই হয়ে যাওয়াটা অন্যায় এবং হয়ে যাওয়াটা ভুল। এটা এটা তো আমি এটা আমি মনে হয় সবার আগে বলেছি যে আমরা যে 32 নম্বরে হুম। ওখানে মিছিল নিয়ে গেলাম, সেখানে যে ভাঙচুর হলো, সামগ্রিকভাবে যেই কার্যক্রম, এই সমস্ত কার্যক্রমই কোনোভাবেই বৈধ না এবং এটা আমাদের অন্যায় এবং এটা আমাদের ভুল। ঠিক হুম। আছে? হুম, জি। এবং আমরা যখন থেকে এটা বুঝতে পারছি তখন থেকে তো এই ধরনের কার্যক্রমকে প্রতিহত করছি। হুম। দেখুন, জাতীয় পার্টির অফিস যখন নূর রাশেদরা ভাঙতে গেল, তখন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সেটা প্রতিবাদ করেছি যে এই ধরনের ভাঙচুর আমরা সাপোর্ট করি না এবং এগুলো বন্ধ হওয়া উচিত। আচ্ছা, আহ, মানে তখন কেন কনভিন্স ছিলেন যে ভাঙা উচিত, এটাকে একটু বলবেন সংক্ষেপে? না না, এটা কনভিন্স হওয়ার বিষয় না। আমাদের এই গণ অভ্যুত্থানের সময়ে আপনার হলো সেটা টিভি সেন্টার ভাঙচুর, মেট্রো রেল হুম। ভাঙচুর, সেতু ভবন ভাঙচুর বা সামগ্রিকভাবে যে কেওয়াটিক সিচুয়েশন ছিল, এগুলো সবই ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং সেই ক্ষোভটা অন্যায্য ছিল না ওই সময়টাতে, অন্যায্য ছিল আচ্ছা, না এখানে আপনার এই একটা প্রশ্ন এই একটু করি, সমস্ত এই ক্ষোভের কিছুই। বহিঃপ্রকাশটা কি এই সমস্ত গণঅভ্যুত্থান যারা করছিল তাদের তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ? কারণ আমরা দেখেছি আদালতে, অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলা হচ্ছে যে আসলে কি ভাঙতে বললাম, কি ভাঙলো, এরকম একটা অডিও দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি এইটা আসলে আওয়ামী আমি লীগের পক্ষ থেকে করা না হয়েছে। না না, আমি আমি সিম্পলি বলতেছি, এইখানে তাজুল ইসলাম সাহেব যে ন্যারেটিভ দিয়েছে যে শেখ হাসিনা এই যে মেট্রো রেল ভাঙিয়েছে, টিভি সেন্টার ভাঙিয়েছে, সেতু ভবন ভাঙিয়েছে, এই যে গল্পটা দিচ্ছে, এই গল্পটা সঠিক গল্প না। এবং এইটা আপনার এখানে আমি বলছি না, এটা এর আগেও আমি বলেছি। এই গল্পটা এই জনগণ, দেখুন এখানে যখন টিভি সেন্টারে এখানে আমরা ছিলাম, সেই সময়টাতে গুলি ছুটছিল, আমি নিজেই গুলিবিদ্ধ হয়েছি এবং আমাদের সাথে আরো অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এখানে কিন্তু আগে ভাঙচুর ঘটেছে তারপরে গুলিবিদ্ধ হয়েছে এরকম না, এবং আন্দোলন দমানোর জন্য গুলি ছোড়া হয়েছে, মানুষ মরেছে এখানে। সেই মৃত ব্যক্তির লাশ নিয়ে আপনি হয়তো খেয়াল করেননি, একটা ট্রলিতে করে পতাকায় ঢাকা একটা লাশ ছিল, যেটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে রামপুরা ব্রিজের দিকে নিয়ে আসা হয়। ওই ওই মৃতদেহই কিন্তু টিভি সেন্টারের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ক্ষোভের কারণ ছিল। তো এই প্রত্যেকটা ঘটনা নাগরিকদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ছিল। এখানে যদি এরকম গল্প দেয় শেখ হাসিনা এগুলো ঘটিয়েছে, ভাঙচুর করিয়েছে, এটা একটা মিথ্যা। শেখ হাসিনার বাহিনী এখানে বড় একটা হত্যাযজ্ঞে জড়িত ছিল এবং সেখান থেকেই ক্ষোভ প্রডিউস হয়েছে। এইখানে গল্পটা যদি আপনি ভুলভাবে উপস্থাপন করেন, তাহলে এটা জুলুম হবে আবার। তাহলে কি ভুল গল্পে রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে? আচ্ছা, প্রথমত আমি এই রায়ের ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমি অপোজ করেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার বিচার করলো এবং সেই হত্যাযজ্ঞের বিচার করলো, রাজাকারদের বিচার করলো, সেই রাজাকারদের বিচারের সময় তাজুল ইসলাম সাহেব একজন আসামি পক্ষের, রাজাকারদের পক্ষের একজন আইনজীবী ছিলেন। আমার আপত্তির জায়গা ছিল এই তাজুল ইসলাম সাহেব ঘটনার পরিক্রমায় সময়ের পরিবর্তনে এসে অন্য একটি ঘটনার বিচারের জন্য সহযোগী হবে, চিফ প্রসিকিউটর হবে, এটা আমি সবার আগে প্রতিবাদ করি এবং আমি এটা এখনো মানি না, কোনো সময়ই মানি না। শুধু তাই না, এখানে আইজিপি মামুন, শিশির মনির যে ইনভলভমেন্টস, এবি পার্টির ইনভলভমেন্টস, ব্যারিস্টার ফুয়াদদের ইনভলভমেন্ট আছে এখানে। এখানে একটা এখানে আইজি মামুনকে মাপ পাওয়ানোর জন্য সে কোনোভাবেই কম অপরাধী না এবং সে গুরুত্বপূর্ণ আসামি। দেখুন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের মতো করে রাজনীতিতে জিততে বিভিন্ন প্ল্যান পলিসি করে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতনটা এদেশের মানুষ দেয়। তারা কেন রাজনৈতিক ব্যক্তিদের দল দাস হয়ে কেন মানুষকে হত্যা করবে? তারা কি বলতে পারতো না চাকরিটা আমি করব না? তারা বলতে পারতো না? তারা তো সেটা বলেনি। তারা তো চাকরি বাদ দিতে পারতো যে আমার দ্বারা এই হত্যার চাকরি করা সম্ভব না। তারা তো সেখান থেকে ফিরে আসেনি। এখানেই আমার আপত্তি, যেই এখানে আইজিপি মামুনকে নিয়ে একটা যে চক্র ঘটেছে, এই চক্রটা পুরোটাই, এবং এই বিচার কোনোদিন বাস্তবায়ন হবে না। এই বিচার কোনোদিন বাস্তবায়ন হবে না। না শেখ হাসিনা বাংলাদেশে আসবে, না স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে, না আইজিপি। আর আইজিপি মামুনকে তো বাঁচিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তো সবকিছুই মানে হলো হাওয়াই মিঠার মতো।
জি, এই বিচার হাওয়াই মিঠার মতো আপনি বলছেন। কয়েকটা মানে আপনার কাছ থেকে কয়েকটা দল, প্রথমত বিএনপি, তারপরে জামাতের সম্পর্কে একটু শুনলাম, একটু না, তারপরে জামাতের সম্পর্কে একটু বাকি আছে। না, আপনি জামাতের বিষয়ে কিছু আজকে বলি নাই। হ্যাঁ, হ্যাঁ, বাকি আছে। এবি পার্টি সম্পর্কে বললেন, এনসিপি সম্পর্কে টুকটাক বললেন। এ আওয়ামী লীগ এবং জামাত বাকি রয়ে গেছে। আপনারই একটা বক্তব্য শুনছিলাম। আপনি লিখছেন আরকি ফেসবুকের আপনার পোস্ট, আওয়ামী লীগের চেয়ে জামাত হাজার গুণ অপরাধী। কারণ হিসাবে বলছেন যে জামাত দেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছে স্বাধীনতার পরেও। আর আওয়ামী লীগ তো শুধু ক্ষমতা চেয়েছে। ক্ষমতা চাওয়ার অপরাধ দেশ বিক্রির চেয়ে বেশি নয়। আপনার বক্তব্যকেই আমি আসলে আনছি। সেখানে মানে তাহলে কি আমরা কম অপরাধী দলকে মানে তাড়িয়ে দিয়ে বেশি অপরাধী দলকে জায়গা করে দিলাম রাজনীতির জন্য গণ অভ্যুত্থানের মাধ্যমে, বা স্ট্যাবলিশ করে দিলাম? আচ্ছা, আপনি আপনি তো অনেকেই ইনভাইট করেন এখানে। আপনি জামাতের কোন একটা নেতাকে ইনভাইট করে বলবেন আপনারা বেশি অপরাধী নাকি আওয়ামী লীগ বেশি অপরাধী, দেখবেন তারাই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, যে ওরা তো বলতে পারবে না যে আওয়ামী লীগ বেশি অপরাধী। না, এটা কি তারা তো বলতে পারবে তারা তো নাকি? মুক্তিযুদ্ধের সময় তাদের কোনো যুদ্ধাপরাধ স্বীকার করে না। তারা তো যুদ্ধাপরাধ না, স্বীকার তারা করে না। তারা বলতে পারবে না যে তারা কম অপরাধী আওয়ামী লীগের চেয়ে, এটা বলতে পারবে না। হুম, আমার ব্যাখ্যাটা এখানে ছিল, হুম, দেখুন, আমাদের মা বোন যারা আছে আমরা তো চোখে দেখিনি, গল্পে শুনি। সেই গল্পগুলো যতটা বীভৎস, বাস্তবতা আরো কতটা ভয়ঙ্কর ছিল। হুম, সেই ঘটনাগুলো যদি চিত্রায়িত হয় যে কিভাবে আমাদের ঘর থেকে আমাদের মাদেরকে বোনদেরকে উঠায় নিয়ে গেছে, সেটা কতটা বীভৎস ছিল, সেই চিৎকার কেমন ছিল, তাই না? এটা তো একটা ঘটনা এই ইতিহাসের। সেই ইতিহাসে দেখেন পাকিস্তানরা এখানে 1000 কিলোমিটার থেকে এখানে বাংলাদেশে এসেছে, সেই সেনাবাহিনী, তারা তো আমাদের আনাচে কানাচে চেনার কথা না। হুম, এখানকার যারা বিশ্বাসঘাতক তারাই তো এটা চিনিয়ে দিয়েছে, তাই না? তারা যদি না চিনায় দিত, তারা যদি না সহযোগী হতো, তাহলে আমাদের এই যুদ্ধটা 9 মাসের জায়গায় 3 মাসেই শেষ হয়ে যেত, এত বড় দুর্ঘটনাও ঘটতো না। এই বড় হত্যাকাণ্ড অবশ্যই জামাত, রাজাকার, আল বদর, আল শামস যারা আছে তারা মিলিয়েই ঘটেছে। এই জায়গাটা আমি তো এদেরকে কখনোই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার পক্ষে না। আমাদের অনেক পূর্বে আমরা তাদেরকে মনে করতাম এরা একটা মজলুম ভাব নিয়ে আছে, নরম নরম ভাব নিয়ে আছে, কিন্তু এরা এরা এদের বাস্তব রূপটা এখন মানুষ দেখবে আরো কতটা ভয়ঙ্কর এরা। হুম। তাহলে যেই প্রশ্নটা তাহলে করছিলাম যে তাহলে আম, ভয়ঙ্কর রূপ দেখবে। আর আওয়ামী লীগকে তো বিদায় করা হয়েছে। তা আওয়ামী লীগের একটা জরিপও আসছে এখন, প্রথম আলোর জরিপ দেখছিলাম যে 69% শর্তহীন এবং শর্তযুক্তভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার বা রাজনীতি করতে দেওয়ার পক্ষে তারা জনমত জরিপে বলছেন। এই প্রসঙ্গে আপনার কি মনে হয়, আসলে কি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কম খারাপ দল হিসেবে? আসলে কম খারাপ বেশি খারাপ না, আমাদের এখানে রাজনীতিতে যেই বড় দুটা দল আছে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা খুবই সহনশীল দুটা দল, এবং এদেরকে গালি দিলেও এরা হলো প্রতিক্রিয়া দেখায় না। বড় একটা গাছের ছাল তুললে গাছ তো প্রতিক্রিয়া দেখায় না, ডাল ভাঙলে প্রতিক্রিয়া দেখায় না, এরা এরকম। তো জামাত ইসলাম একটা একটা দলই হয়ে উঠতে পারে নাই। ওদের বিরুদ্ধে কিছু বললেই ওরা হলো মানে লাফালাফি শুরু করে দেয়, উত্তেজনা শুরু করে দেয়, গালিগালাজ শুরু করে দেয়, হুম। বাবা মা তুলে গালি দেয় এই জায়গায়। তো এই জায়গায় মানে জামাতের যে রূপ, মানে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার যে একটা মানে হীন চেষ্টা, এবং না, কেন আওয়ামী সারাক্ষণ লীগের সময় তো আসলে প্রতিক্রিয়া দেখায় না কোথায়? জেলখানায় নিয়েছে না কত মানুষকে, না, শুধুমাত্র কথা বলার জন্য এটা আইনই শু- করা হয়েছে। শু- শুনুন, এখন কি জেলখানায় নিচ্ছে না? হুম। এখন কি হাজার হাজার মামলা নাই? আরো আগে কি ছিল না? এগুলো রাজনীতির একটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনীতিতে জেলখানা এবং ক্ষমতা পাশাপাশি অবস্থান করে, এবং আপনার হলো এটা এখন থাকে না, এটা ঐতিহাসিক ভাবে একটা বিষয়। আপনি ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় যেতে যাবেন হুম। কোন মানে রকম তাহলে সহনশীল বলছেন অস্ত্র কি এবং করে আর কি? ত্যাগ আমার ছাড়া। প্রশ্নটা এখানে, না, এটা তো ঠিকই হ্যাঁ, আছে। সহন সহনশীল হুম, সহনশীল অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপি দুটি সহনশীল দল, এবং তারা অনেক সহনশীলতা দেখায়। তাদেরকে আমি এখানে এখানে জাস্ট কথা বলা অবস্থায় অসংখ্য জামাতের কর্মীরা এখানে মেসেজ দিয়ে মা তুলে গালি দিচ্ছে, বাবা তুলে গালি দিচ্ছে। এটা আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের সময় আমাদেরকে গালি দেয়নি। বড় যখন চাপ সৃষ্টি করেছি তখন তারা হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, আমিও তার মধ্যে গ্রেপ্তারের মধ্যে একজন ছিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষের মন্তব্যের প্রেক্ষিতে হুম, তাদেরকে সামাজিকভাবে যে লাঞ্ছিত করা, হেনস্থা করা, হ্যাঁ, এইগুলো আমরা আগে এইভাবে দেখি নাই যেটা জামাত শিবিররা করছে। হুম, তো এটা হলো একটা বিষয়। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি দুটা বড় দল, এই দুটা বড় দল বাংলাদেশে দুটা বড় পাহাড়ের মতো, যে পাহাড়টা আমাদের সমতলটাকে ভারসাম্য করে রাখে, এবং এই ভার ছাড়া
এই বাংলাদেশটা গণতান্ত্রিক পথে থাকবে না, এটা অগণতান্ত্রিক হয়ে যাবে, অসহিষ্ণু হয়ে হুম, উঠবে। হুম, এবং এই দায় বিএনপিকে নিতে হবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। কারণ বিএনপি এখানে একটা বড় দল, তাদেরকে বোল্ডলি বলতে হবে যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতে হবে, তাদের এই সাহসিকতার পরিচয় দিতে হবে। এতে যদি তাদেরকে কেউ দোসর বলে, হুম, কিচ্ছু করার নাই, এটা গণতন্ত্রের জন্য প্রয়োজন। এই হুম, মানে এইটা, এইখানে যদি সেই গণতান্ত্রিক শক্তিগুলো না থাকে, তাহলে সেই 1971-এর শক্তিগুলো, যারা বাংলাদেশ চায়নি, তারা এসে এখানে শক্তিশালী হবে। হুম, এবং যদি বলেন যে আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, তাহলে জামাত তো খুনি, জামাতের চেয়ে বড় খুনি কেউ আছে? কেউ তো নাই। হ্যাঁ, আওয়ামী লীগকে যদি উগ্র বলেন, জামাতের চেয়েও কি তারা উগ্র? সেটা আমি বলছি, এগুলো কোনো বিষয় না। যারা ফৌজদারি অপরাধ করেছে, ধরেন কোনো একজন মানুষ খুন করেছে, সেই মানুষের খুনের বিচার হবে না? হবে তো, স্বাভাবিক বিষয়। সাধারণ মানুষের ক্ষেত্রে যেই বিচারটা হবে, আওয়ামী লীগের কেউ খুন করলে তারও ক্ষেত্রেও একই বিচার হবে, নাকি ভিন্ন বিচার কেউ প্রত্যাশা করে? হুম, তাই না? কিন্তু যে মানুষগুলো আওয়ামী লীগ করে কিন্তু ছিল পঞ্চগড়ে, মানে হলো চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, সেখানে মামলায় ফাঁসাচ্ছে। হ্যাঁ, চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, পটুয়াখালীর একজন মানুষকে ফাঁসাচ্ছে। এইটা কি আমরা এইভাবেই সাপোর্ট করব? হুম। আমরা সামগ্রিকভাবে বলছি যে এখানে হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এনসিপির এক এই নেতা মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে বিএনপির নামটা উঠে আসছে বড় করে, যে বিএনপি নেতাকর্মীরা মিথ্যা এইখানে, মামলাগুলো দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে হুম, শুধু বিএনপি না, বিএনপি, জামাত, এনসিপি, একবারে চুনোপুঁটি যে নেতা, সেও দুটো মামলাতে 200 হুম, 400 মানুষকে ফাঁসায় দিছে। এবং এই পুরোটা ঘটনা, এই ডক্টর ইউনূস সরকার এই বিষয়ে পুরোটাই, মানে কোনো প্রতিক্রিয়া নাই। তার সময় এই হাওয়ায় হাওয়ায় মামলা হলো, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। তো এইটা একটা বিষয় হলো যে দরবেশ রূপে আসছে, সে আসলে দরবেশ না। হ্যাঁ, দরবেশ ফেরেশতার মতো আসছে না, ফেরেশতা আল্লাহ সাত আসমান থেকে পাঠিয়ে দিয়েছে হয়তোবা। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ভাগ্য অনেক ভালো, 7 জন্মের ভাগ্য ডক্টর ইউনূসের মতো একজন পেয়েছে। বাট এইরকম একজন ব্যক্তির সময় এই অসংখ্য ভুয়া মামলা হলো, যে মামলাগুলো জীবনেও প্রমাণ করা যাবে না। হুম। এই ডক্টর ইউনূসের মানে অনেকগুলো জরিপই তো হলো সম্প্রতি, আইআরআই এর জরিপ বা প্রথম আলোর জরিপ। 69% মানুষ ডক্টর ইউনূসকে উপর আস্থা রাখছেন, 70% মানুষ অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট, এটা আইআরআই এর জরিপ বলছে। প্রথম আলোর জরিপও দেখা যাচ্ছে দেশের প্রায় 55% মানুষ সন্তুষ্ট এই সরকার যেভাবে চালাচ্ছে সেরকম ভাবে। আচ্ছা, আমি এই, হ্যাঁ, এই বিষয়ে বলছি, দেখেন, ডক্টর ডক্টর ইউনূসের সরকার যে এখানে ক্ষমতা নিল, ডক্টর ইউনূসের উপর সবাই খুশি। প্রশ্ন হলো, এখন থেকে 10 মাস আগে যতটুকু খুশি ছিল, 10 মাস পরেও কি একই রকম খুশি আছে? যেই 25 লক্ষ 28 লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তাদের পরিবারগুলো কি সমর্থন করছে এখনো? জিজ্ঞাসা করছি। হুম, হুম। গাজী গ্রুপ তো ডক্টর ইউনূসের সময়ই পুরানো হলো, দায়িত্ব নেওয়ার পরেই পুরানো হলো। সেখানের 15,000 20,000 কর্মচারী কাজ করতেছিল, তারা এবং তাদের সন্তানরা, বাবা মা, তারাও কি খুশি? না, তারা বাদ বেক্সিমকো দেন, গ্রুপ তার মানে পুরানো কি, তার হয়েছে। মানে কি এরকম যে শতভাগ সমর্থন ছিল সেখান থেকে কমে 70% সমর্থন হয়েছে এরকম? মানে আরে এত এগুলো মেজরিটি এগুলো মানুষ সমর্থন ভুয়া, করছে? ভুয়া এগুলা, এগুলো ভুয়া, এগুলো এনজিও গুলোর কারসাজি। তারা একটা এটা, এগুলো টাকা দিলেই এই ধরনের রিপোর্ট হয়ে যায়। আর এগুলো স্যাম্পলিং প্রসেসটা এরকম যে তারা 500 মানুষকে করে ওটাকে গড় করে 18 কোটি মানুষকে দিয়ে। তো এটা তো কোনো কথা না। তো তারা তো এরকমও করতে পারে, গুলশানের মানুষকে নিয়ে স্যাম্পলিং করছে, হুম। তো গুলশানের মানুষ তো আজীবনই ভালো থাকে। মানুষগুলো অভুক্ত আছে, তারা তো সেন্ট মার্টিনে, যে মানুষগুলো অভুক্ত থাকে সেখানে তো যায়নি, তাই না? তো এরকম জরিপ আপনার হলো সুখী অঞ্চলে হয়তো বা করেছে, যারা খুব ভালো আছে, সুবিধা আছে। আচ্ছা, আচ্ছা, আপনি মানে এই জরিপগুলোকেই ভুয়া জরিপ বলছেন। আওয়ামী লীগের বিষয়ে আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত বলে আপনার কথা শুনে মনে হচ্ছিল। জাতীয় পার্টির বিষয়ে আপনাদের অবস্থান কি? জাতীয় পার্টি, জাতীয় পার্টির বিষয় দেখেন, প্রথমত হলো, আমি যে রামপুরায় এলাকায় যে আন্দোলনে অংশগ্রহণ করেছি, এখানে জাতীয় পার্টির লোকেরা সে আন্দোলনে ছিল। এবং শহীদ মিনারে আমি জাতীয় পার্টিকে দেখেছি। তারপরে পল্টন এলাকায় দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। আমি বুঝতেছি না যে হয়তোবা তাদের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব ছিল, সম্পর্ক ভালো ছিল, সেই অজুহাতে তারা আপনার হলো এই কাজ করছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন একটা পরিবারে 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে একজন ভাই খুন করেছে,
তাহলে ওই ভাই খুন করার কারণে বাকি দুই ভাইকে কি একই পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার করা যায়? হুম। আমার এটা হলো প্রশ্ন। জাতীয় পার্টির ক্ষেত্রেও এই একই রকম অবস্থা, যে বন্ধু হওয়ার কারণে কি কাউকে শাস্তি দেওয়া যায়? শুধুমাত্র বন্ধু হওয়ার কারণে? তো এগুলো আসলে এগুলো শুধুমাত্র সামনে নির্বাচনে কিছু আসন বেশি পাওয়ার জন্য একটা নোংরামি, এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এই সময়টাতে সবচেয়ে ভালো নির্বাচন হওয়ার সুযোগ ছিল, মানুষ ভালো কিছু প্রত্যাশা করেছিল, সেইটা এখন এই দেশের মানুষ পাইলো না। কিন্তু যেটা আপনি আগে যেটাকে আকাঙ্ক্ষা করতো নোংরামি না, বলছেন, যদি হ্যাঁ, আপনি যেটাকে যেটা নোংরামি মানুষ বলছেন, আকাঙ্ক্ষা আমরা এটা করতো আগে, দেখি যে ধরেন, পাঞ্জাব। ধরেন যে টক শোতেও আমরা দেখেছিলাম, টক শোতে জাতীয় পার্টির একজন প্রতিনিধি ব্যারিস্টার শামীম পাটোয়ারি তিনি যদি থাকেন, এনসিপির অনেক নেতারা বলেন তিনি থাকবেন, জানলে আমি আসতাম না, মানে হম। তিনি থাকলে টক শোতেই আসতেন না। তাহলে ওই তো। নির্বাচনে, নির্বাচনে যাবেন তো, নাকি নির্বাচন বর্জন করবেন বা এরকম কিছু হবে জাতীয় পার্টি গেলে? মানে আপনি কি দেখতে পান না আপনাদেরই না, এক সময় ওরা, বন্ধু শুনেন, সহকর্মী? জি। আমি বলি, আহ, এখন তো আমি এদের বিরুদ্ধে বলাতে আমার ক্ষেত্রেও বলে যে আমি থাকলে আসতাম না। ঠিক আছে, ওরা আসলে চায় যে টিভি মিডিয়া গুলো ওদেরকে সারাক্ষণ দেখাবে, ওদের মতো করে গল্প শোনাবে, এবং টক শোতে এমন কেউ থাকবে না যে ওদের গল্পগুলো যে মিথ্যা গল্প, এইটা যেন কেউ চ্যালেঞ্জ না করে। এই জন্য ওরা চায় যে অন্য কেউই সমালোচনা করার মতো কেউ না থাকুক। ওরা চায় ওরা সুন্দর করে উন্নতির গল্প শোনাবে, সুশাসনের গল্প শোনাবে ওদের ভাষা দিয়ে, কিন্তু ওরাও যে মপ করে গুলশানে গিয়ে চাঁদাবাজি করে এটা শুনতে দেবে না। একটা বাড়িতে বিয়ে হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে সেই বাড়ির লোকেরা টাকা দেয়নি সমন্বয়কদের, সেই বিয়ে আটকায় দিচ্ছে, এরকম প্রশ্ন যেন কেউ না করতে পারে, এরকম পরিবেশ তারা চায়। এখন ভিন্ন মতের কেউ থাকলে সেই প্রশ্নগুলো তো করবে, প্রশ্ন তো করবে যে হান্নান মাসুদ কেন দুইজন চাঁদাবাজকে ছাড়িয়ে নিয়ে গেল, সেই চাঁদাবাজ গুলো আবার চাঁদাবাজি করার কারণে গ্রেপ্তার হলো, এ প্রশ্ন তো করবে। গাজী সালাউদ্দিন তানভীর, তার কারণে যে শেখ হাসিনা আগে যেটা আমাদেরকে জানুয়ারি মাসে বই দিত, সেই বইটা আমরা জুলাই মাসে গিয়ে পাইলাম, জুন মাসে গিয়ে পাইলাম, বছরের অর্ধেক সময় গিয়ে পাইলাম। এই চুরির কথা যদি কেউ বলে তাদের জন্য তো অস্বস্তিকর। ওরা চায় টকশোতে এমন কেউ না থাকুক এই চুরির কথা বলার সাহস রাখে। হুম। তো এগুলো হলো বিষয়। তাদের চুরির কথা শোনাইলে, একবার আসিফ বলছে যে কত ধূর্ত, বয়স কম, স্কুলের ছাত্র, আচরণ মানে হয়ে গেছে উপদেষ্টা, কিন্তু আচরণেও তার চলে আসছে। দেখেন, ও যখন চাঁদাবাজির গল্প আসলো তখন সে বানিয়ে দিল একটা হাঁসের গল্প। মানুষ চাঁদাবাজির গল্প বাদ দিয়ে তখন হাঁস নিয়ে পড়ে থাকলো। মানুষ প্রশ্ন করতেছে সে কেন হাঁস খাবে? কত বড় স্টুপিড প্রশ্ন! সে কেন হাঁস খাবে? সে হাঁসও খাবে, হরিণের মাংস খাবে। কেন আপনারা হাঁসের প্রশ্ন করেন? ও যে চাঁদাবাজি করতে গিয়েছিল গুলশানে, আপনারা এই প্রশ্ন বাদ দিয়ে ও শিখায় দিল যে সে কোথায় গিয়ে হাঁসের মাংস খায়, আর সেই গল্প নিয়ে আপনারা ইয়ে করছেন। সে যে ওখানে ওয়েস্টিনে একটা রুম নিয়ে থাকে, ওয়েস্টিনের রুমের ভাড়া কত প্রতিদিন? হুম। হ্যাঁ, 15,000, 20,000। এই যে রুম বুকিং দিয়ে রাখছে নিয়মিত, ওখানে গিয়ে যে রেস্ট করে, উপদেশটা হয়েছে 70,000, 60,000 টাকা বেতন পায়। এটা দিয়ে ওয়েস্টিনে খাওয়া যায়, ওয়েস্টিনে রুম নেওয়া যায়? নাকি আমরা এটা ধরে নেব যে ও আচ্ছা, উপদেশটা নেবে, একটু একটু দুর্নীতি করবেই, তাহলে সেই দুর্নীতি করলে তাহলে শেখ হাসিনাকে সরিয়েছি কেন আমরা? হুম। কিন্তু সেই চাঁদাবাজির ঘটনার আর কোনো মানে সুরাহা হলো না সামনে, আর না এটা। না, অসম্ভব। জি। চাঁদাবাজির ঘটনা কোনো বিচার হয়েছে? হুম। আসিফ মাহমুদের নাম আসছে, এরপরে কোনো আসছে কেউ, কোনো কোনো ঘটনা আছে? কোনো ঘটনা নাই। জি। শুধু এখানে না, আরো জায়গায় জায়গায় এটা একটা পুরো প্যাটার্ন নিয়ে কাজ করছে। হ্যাঁ। জি। আর একটু আপনি এনসিপির জোট নিয়ে বলছেন, এনসিপি এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার, জাতীয় পার্টির একাংশ আবার আর একটা জোট করছে, আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জু এবং 6টি নিবন্ধিত দল সহ মোট 18টি দল নিয়ে তারা একটা জোট করছে। এই জোটের উদ্দেশ্য কি বলে মনে করেন, কেন করছে? জি, অনেক ধন্যবাদ। প্রথমত হলো, এই ধরনের জোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সামগ্রিকভাবে তারা একটা বড় শেয়ার নিয়ে নির্বাচন করতে পারে। এটা সরকারের একটা ইঙ্গিত হতে পারে এখানে, আমি মনে করি। সেই ইঙ্গিতে যে তোমরা নির্বাচন করো, সেটা আওয়ামী লীগকেও হয়তো বা গ্রিন সিগন্যাল দিয়েছে। যদি সেইটাই হয় তাহলে তো জামাতের বাড়া ভাতে ছাই দেওয়ার মতো হবে। এবং তাহলে তো জামাত বিরোধী দল না, 3 নাম্বার দল হয়ে যাবে। তো এটা আওয়ামী একটা লীগের অনেকে বিষয়। নাকি আপনার দল থেকেও নির্বাচন করছে, এটা কি ঠিক? আমার দল থেকে আওয়ামী লীগের অনেকে নির্বাচন করছে, আমরা এরকম কাউকে এখনো মনোনয়ন ফর্ম কিনতে দেখি নাই। ঠিক আছে। তো আমরা আমাদের ক্ষেত্রে কোনো রিজিডিটি নাই যে বাংলাদেশের নাগরিক। হ্যাঁ। তবে আমরা চাই আওয়ামী লীগ
তার মার্কা দিয়ে নির্বাচন করুক, এইটা বাংলাদেশের জন্য প্রয়োজন। আমাদের মধ্য দিয়ে মানে আসবে নৌকা কেন মার্কা আসবে নির্বাচনে আমাদের? থাকে, এটা আপনারা চান? এটা আমরা চাই, সবসময় একবারে শুরু থেকে বলে আসছি। এটা নিয়ে, এটার জন্য অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমরা এই পজিশন থেকে নড়বো না। কেমন হ্যারাসমেন্ট? এটা অনেক হ্যারাসমেন্ট, অনেক অনেক, এটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করছে, যে তারা ভাবছে আমরা আওয়ামী লীগের দোষর হয়েছি। আমি সিম্পলি বলি, আমাদের দলটা চলে অনেক বাজে ব্যবস্থাপনায়। আমরা কখনো আওয়ামী লীগ থেকে 2টা পয়সাও কখনো নেইনি। হ্যাঁ, এখন না, আগেও না, কখনোই না। আওয়ামী লীগের সময়ও আমি যখন গণ অভ্যুত্থানে আপনার হলো গণ অভ্যুত্থানে ইয়ে করলাম, তখন গ্রেপ্তার হলাম, তখনও তো অনেক ধরনের লোভনীয় বিষয় ছিল। তোমাকে আজকেই ছেড়ে দিব, তুমি গিয়ে বাইরে গিয়ে সবাইকে শান্ত করো, ঠিক আছে। ওরা একটা জানতো আমাদের কাছে একটা মেকানিজম আছে, যে মুভমেন্টের, আন্দোলন সংগ্রামের বিভিন্ন বিষয়ে। এবং আমি 18 সালের কোটা আন্দোলনের উদ্যোক্তা। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সবাই ভাবতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছিলাম, এবং মহসিন হলে আমাকে জায়গা দিয়েছিল ঢাকা কলেজের একটা ছেলে, ঠিক আছে। এবং এটা 2018 কোটা আন্দোলনের সময়ের কথা বলছি। হুম। তো উম, আহ, আমরা আন্দোলনের সংগঠক, ঠিক আছে। আমরা ক্ষুধা, দারিদ্র, অভাব অনটন এগুলো সবকিছু মেনে নিতে পারি, সহ্য করতে পারি। এবং এখন যে আছি না, এখনো এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক দাতা আমার দল থেকে চলে গেছে, যে তোমরা এরকম ভাবে আওয়ামী লীগের নির্বাচনের কথা বলো, তোমাদের দলের সঙ্গে আমরা নাই, অনেক চলে গেছে। এরপরেও আমরা আমরা যেটা নৈতিক মনে করছি যে এটা দেশের জন্য ভালো হবে, হুম। এটা না হলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখানে অনেক বেশি আশকারা পেয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অন্তত আওয়ামী লীগ বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তারেক রহমান।